আমরা দেখেছি জাল ওষুধে আতঙ্কে সাধারণ মানুষ একেবারে জেরবার। বারবার দেখা গেছে রাজ্যের তরফ থেকে কড়া পদক্ষেপ নিতে। এবার জাল ওষুধ রুখতে রাজ্যের উদ্যোগ। কি উদ্যোগ? অ্যাডভাইজারি জারির প্রস্তুতি নবান্নের। ওষুধ কিনতেও নজরদারির নির্দেশ। কি কি নির্দেশ রয়েছে, কি থাকছে ওষুধ মালিকদের জন্য এই অ্যাডভাইজারিতে, আরো ডিটেইলে বিষয়ে সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, কি থাকছে এই অ্যাডভাইজারিতে? তরফে এই অ্যাডভাইজারি জারি করা হবে। মূলত জাল ওষুধ আটকানোর জন্যই এই অ্যাডভাইজারি জারি করা হতে চলেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এই অ্যাডভাইজারি মূলত বিভিন্ন ওষুধের দোকানের মালিক, ফার্মাসিস্ট এবং যারা হোলসেলার তাদের জন্য এই অ্যাডভাইজারি জারি হবে। অর্থাৎ তারা যখন বিভিন্ন সংস্থার থেকে ওষুধ নিচ্ছেন বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ওষুধ নিচ্ছেন, সেই সময় কি কি গাইডলাইন তাদের মানতে হবে বা কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ এই অ্যাডভাইজারি বা গাইডলাইনে উল্লেখ করা থাকবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে একপ্রস্ত বৈঠকও হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে, কিউআর কোড স্ক্যান করা থেকে শুরু করে যে সংস্থার থেকে ওষুধ নেবেন, যে ব্যাচ নম্বরের ওষুধ নেবেন, সেই ব্যাচ নম্বরের সঙ্গে সেই সংস্থাটির যে অনলাইন পোর্টাল থাকবে সেখানে মিলিয়ে নিতে হবে যে ওই ব্যাচ নম্বরের ওষুধ তারা ইস্যু করেছে নাকি। যেটা আরও জানা যাচ্ছে, এই যে ওষুধগুলি যে গোডাউন থেকে বা যে ইউনিট থেকে নেওয়া হচ্ছে, কোনো সময় অভিযান চলাকালীন সেই গোডাউন সিল করা হয়েছিল নাকি বা সেই সংস্থার ওষুধকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল নাকি, সেগুলো খতিয়ে দেখতে হবে। আর এই গোটা কাজটি দোকানের মালিকরা, ফার্মাসিস্টরা এবং যারা হোলসেলাররা তারা দেখবেন এবং এই সংক্রান্ত গাইডলাইন, অর্থাৎ তারা কি করবেন এবং কি করবেন না, যেটাকে বলা হয় ডুজ অ্যান্ড ডোন্টস, এই বিষয় সম্পর্কে বিস্তারিত একটা গাইডলাইন বা অ্যাডভাইজারি রাজ্য জারি করতে চলেছে। গোটা বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে, আগামী সপ্তাহের শুরুতেই সোমবার বা মঙ্গলবারের মধ্যেই এই অ্যাডভাইজারি জারি করে বিভিন্ন দোকানের মালিক, ফার্মাসিস্ট এবং হোলসেলারদের পাঠিয়ে দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। রাজ্যের নজরে জাল ওষুধ। নজরে এবার জাল অ্যালবুডাক ওষুধ, অ্যানিমিয়ার ওষুধ জালের অভিযোগ উঠে আসছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অভিযান, ব্যারাকপুর, সোদপুরের ড্রাগ কন্ট্রোলের অভিযান। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আর দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই অ্যালবুডাক ওষুধ, এই ওষুধও এখন জাল করার অভিযোগ উঠছে। কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে এই ওষুধ জাল করে বিক্রি করার অভিযোগে গতকালই অর্থাৎ শুক্রবারই কলকাতার উল্টোডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা, সোদপুর, ব্যারাকপুর সহ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। যে নির্দিষ্ট ব্যাচ নম্বর নিয়ে অভিযোগ উঠেছে, সেই ব্যাচ নম্বরের ওষুধ ইতিমধ্যেই মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে এবং সেই কাজটি করেছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, সেই ব্যাচের ওষুধের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে টেস্টের জন্য। অর্থাৎ যে ব্যাচ নম্বরের ওষুধ নিয়ে অভিযোগ উঠেছে সেটি সত্যি জাল নাকি ভুয়ো অভিযোগ, গোটা বিষয়টি যাচাইয়ের জন্য ইতিমধ্যে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কিন্তু সতর্কতার জন্য সেই ওষুধের যাবতীয় সেই ব্যাচ নম্বরের ওষুধ ইতিমধ্যেই মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে। যেটা চিকিৎসকরা জানাচ্ছেন, রক্তের প্রয়োজনীয়তা, অর্থাৎ যেটা চিকিৎসকরা জানাচ্ছেন যে মূলত শরীরে রক্তের পরিমাণ কমে গেলেই এই ওষুধের প্রয়োজনীয়তা তৈরি হয় এবং সেই কারণেই এই ওষুধ অনেক সময় চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই শুধুমাত্র একটি ওষুধ নয়, এই ওষুধ সম্পর্কে যেমন সন্দেহ হয় এবং অভিযোগ আসে, তার পরিপ্রেক্ষিতে এই অভিযান। এছাড়াও এই বিষয় নিয়েও রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যথেষ্টই সতর্ক বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য, আর যখন সমাধান হয় সে খবরও তুলে ধরি। গতকালই আমরা দেখিয়েছিলাম কসবার একটা খবর, 2 বহুতল, আর সেই 2 বহুতলের কাজিয়ায় যন্ত্রণার খবর। দেখুন ছবিটা, সেপটিক ট্যাঙ্ক থেকে নোংরা বেরোচ্ছে, কিন্তু এই প্রমোটার বলছে যে তাদের দোষ নয়, ওই প্রমোটারও বলছে তাদের দোষ নয়। কিন্তু আজকের ছবিটা দেখাবো আপনাদের। নিউজ 18 বাংলা, আমরা গতকাল খবর দেখিয়েছিলাম, আর আমাদের খবরের জেরেই পরিষ্কার হলো জায়গা। কসবায় সেপটিক ট্যাঙ্ক মেরামতি, খবরের পরই এলাকা পরিষ্কার করা হলো। কিন্তু কোন প্রমোটার পরিষ্কার করলো এই এলাকা? সুদীপ্ত জানাতে পারবে আরো ডিটেল। সুদীপ্ত, গতকালই আমরা দেখেছিলাম এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে, ও ওর ঘাড়ে, আজ কে পরিষ্কার করলো এলাকা?
সুদীপ্তর কাছে আসবো, তবে তার আগে গতকালের ছবিটা আপনাদের দেখাচ্ছি। গতকাল চারিদিক নোংরা জল ছিল রাস্তায় পর্যন্ত, সেপটিক ট্যাঙ্কের নোংরা জল রাস্তায়, আর নোংরা জলে স্থানীয়রা একেবারে নাজেহাল। কিন্তু আমরা নিউজ 18 বাংলায় খবর দেখিয়েছিলাম গতকালই। তারপর আজকের ছবিটা, আজ সেপটিক ট্যাঙ্ক মেরামতির কাজ চলছে, পরিষ্কার চলছে, এবং দিলীপ হালদার নামে একজন, সে পরিষ্কার করেছে। এই দিলীপ হালদার গতকাল কি বলেছিলেন সেটাও দেখাবো। এটা এবারই নয়, ওই হলুদ বিল্ডিং এর ভুলভাল কমপ্লেন করা হয়েছে, এটা ছবি দাসের নয় তো। আমি তো এই বিল্ডিং এর কিনে এসেছি, ঠিক আছে, এই বিল্ডিং এর ওটা গন্ধ জলটা না, হলুদ বিল্ডিং এর নোংরা জলটা। এই জায়গাটা খুলে দেওয়া যায় তাহলে বুঝতে পারবেন, বুঝতে পারলেন? এই বিল্ডিং এর যদি হয় ছবি দাস করে দেবে। এই দীপক হালদারই, তিনি আজ পরিষ্কার করাচ্ছেন। আজ তিনি কি বলছেন দেখুন। তো আমি তো এই বিল্ডিং এ থাকি না, আমি রাস্তার উপরে ওই বিল্ডিং এ থাকি, 57-এই থাকি, আমি অন্য ফ্ল্যাটে থাকি সামনের দিকে। এইবারে তখন আমি কি করলাম, গতকাল মিস্ত্রি ডেকে দেখিয়ে আমি ব্যাপারটাকে দাঁড়িয়ে থেকে কালকে পরিষ্কার করিয়ে দিয়েছি। আর এই এলাকা পরিষ্কার হওয়াতে সাধারণ মানুষ খুশি। ইটটা ভাঙা ছিল, সেটাই যে জল বেরোচ্ছে সেটাই মোটামুটি আপাতত বন্ধ হয়েছে। ওনারা বলছেন আর একটা পাশের বাড়ির বিল্ডিংও জল ফেটেছে, আপাতত ওটাতে বার হচ্ছে না, সেটা দেখা যাক আর একটু কি হয় এটা করার জন্য। থ্যাংক ইউ ওদের জন্য, আপনাদের জন্যই এটা হয়ে গেল, না হলে তো হতো না বোধহয় এত তাড়াতাড়ি, এটা স্বপ্নমেন হতো না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিল্ডিং এর কোনো সেফটি ট্যাঙ্ক নেই, যার ফলে এটাতেই হচ্ছে। অল্প করে একটু করে ছোট্ট একটা করে সেফটি ট্যাঙ্ক করে রেখেছে, পুরো ডাইরেক্ট হাইড্রেনের সঙ্গে লাইন ঢোকানো প্রত্যেকটা বিল্ডিং এর। এখানে এটা 1 মাস যাবো, 1 থেকে 1.5 মাস যাবো যেটা পড়ে রয়েছে এই নোংরা জলের প্রতি। এখানে আমরা পাড়িয়ে সব যাচ্ছি আসছি, আমরা অনেক খুশি যাচ্ছি। হাওড়ার বেলগাছিয়ায় নজর রাখবো, কারণ সেখানে আবারও বিক্ষোভের ছবি। কেন ভাগাড়ে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ? এলাকা তারা ছাড়বেন না, এলাকা ছাড়তে নারাজ বিক্ষোভকারীরা। গতকালই এলাকা ছাড়তে প্রশাসনের নির্দেশ, আর ছবিটা দেখাই আপনাদের। এখন কি অবস্থা আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, হাওড়া প্রশাসনের নির্দেশ আর তারপরে এই বিক্ষোভের ছবি। অবশ্যই প্রশাসন কিন্তু বারবার করে নির্দেশ দিয়েছিল যে ক্ষতিগ্রস্ত বা যারা রয়েছেন তাদের বাড়ি ভেঙে গেছে, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল এবং তাদেরকে টেম্পোরারি থাকার ব্যবস্থা করা হয়েছিল বেশ কিছু কন্টেনার এবং স্থানীয় স্কুলে। কিন্তু বারবার করে সময়সীমা পেরিয়ে গেলেও যে ওখানকার নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে হবে, সেই কারণেই কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে যে মানুষজনেরা যেখানে রয়েছেন সেখান থেকে সরে না গেলে এই কাজ তারা করতে পারবে না। গতকাল বিকেল 4টের সময় সময়সীমা চলে গেলেও এখনো পর্যন্ত সেই ক্ষতিগ্রস্ত বা সেখানকার বাসিন্দারা কেউ এলাকা ছাড়তে নারাজ। সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে পৌঁছে তাদেরকে বারবার করে আবেদন জানালে সিভিল ডিফেন্সের কর্মীদের ঘিরে কার্যত তারা বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, তারা এই ভিটে ছেড়ে একেবারেই দেবাশিস সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। বৌমা রান্না করছিল, ওকে এসে বলে গেছে 4টার সময় ঘর খালি করে দেবে। আমি তো লোকের বাড়ি কাজে গেছি, আমি কাজ থেকে এসেছি, আমাকে বলছে মা পুলিশ এসে বলে গেল ঘর খালি করতে। আপনি এখন কি করবেন? আমি কি করবো? আমি ডেলিভারি নিয়ে কোথায় যাবো? আমি এখানে থাকবো। পুলিশ গানটা চালাবে তো চালাক, এখানেই মরবো। গুন্ডাদের চালাবে চালাক, আমি এখানে, আমি 2টো ডেলিভারি 4টে বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। কোথায় যাবো আমি? ওটা তো একটা সাময়িক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, জেলা প্রশাসন থেকে করা হয়েছে। আমি আশা করছি সুডা টিম তারা এসে দেখে গেছে, কিন্তু একটা কাঠামো বানাতে, একটা বাড়ি বানাতে যেটুকু সময় লাগে সেই সময়টুকু তারা নেবে। এটা একদম টেম্পোরারি কন্টেনার অ্যারেঞ্জ করা হয়েছে, কিছুদিনের মধ্যেই আমরা তাদের আবার পার্মানেন্ট জায়গায় স্থানান্তরিত করব। আর এবার নজর রাখবো দলগাঁও রেঞ্জের কয়েক বিঘা জমি দখল। শুধু দখলই নয়, বন দপ্তরের জমি দখল করে চাষাবাদ। ফালাকাটার তাসাটি চা বাগান লাগোয়া অঞ্চলে অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করেন বনকর্মীরা। আরো বিস্তারিত এই বিষয়ে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, এই দখল হওয়া জমি বন দপ্তর উদ্ধার তো করলো, কিন্তু কতদিন ধরে এই চাষাবাদ চলছিল দখল করে? কবে নজরে এলো? দেখো, দীর্ঘদিন থেকে এভাবে চাষাবাদ চলছিল। এটা জলপাইগুড়ি বন দপ্তর যে দলগাঁও রেঞ্জ, সেই দলগাঁও রেঞ্জের কিন্তু বনাঞ্চল ছিল। এই বনাঞ্চলের জমি দখল করে দীর্ঘদিন থেকে চাষাবাদ করছে।
এবং অবশেষে কিন্তু সম্প্রতি যে বিভিন্ন বনাঞ্চলকে একটি নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকার যে কোথাও কোনো জমি দখল হয়েছে কিনা বা ফরেস্টের জমি দখল করে রিসোর্ট করেছে কিনা এইটার সার্ভে করতে গিয়ে কিন্তু এটা নজরে আসে এবং তারপরে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পর এলাকায় সচেতনতা ছড়ানো হয় এবং আজকে কিন্তু স্থানীয় যে জেএফএমসি অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি তাদেরকে নিয়ে এই জমি পুনরুদ্ধার করলো বন দপ্তর। বেশ, দলগাঁও বিটের পক্ষ থেকে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমাদের দলগাঁও বিট এরিয়াতে তাসাটি বাগানের পাশে একটা অনৈতিক এনক্রোচমেন্ট তৈরি হয়েছিল। এই বাগানের লোকরা কিছু আমাদের ফরেস্টের জমি কিছু দখল করে ফেন্সিং দিয়ে কিছু ক্রপ ফিল্ড কাল্টিভেশন করছিল এবং আমরা আজকের দিনে সকল বিটের স্টাফ এবং লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমরা টোটাল এনক্রোচমেন্টটাকে রিমুভ করি। শাহু নদী এখন যেন নালা। কেন এ কথা বলছি? কারণ মাটি ফেলে নদী চুরি, হ্যাঁ, চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে। জলে পড়ে রয়েছে বোতল, বস্তা, পলিব্যাগ, আরো কত আবর্জনা। এটা কোনো আতিপাতি নালা নয়, এটা নদী। জলপাইগুড়ির রাজগঞ্জে শাহু নদী। এই নদী একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বছর 10 ধরে শাহু নদী দখল করা হচ্ছে। মাটি ফেলে চুরি করা হচ্ছে নদী। নদীর পাড়ে বেড়া দিয়ে চাষ করা হচ্ছে, তারপর সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। প্রশাসন জানে যে প্রশাসন আসে দেখে চলে যাচ্ছে, কিছু বলে না। বিশাল বড় একটা নদী ছিল, নাম করা শাহ নদী, এখন তো নালায় পরিবর্তন হচ্ছে। যারা করছে এই যে শিলিগুড়ির দালাল, জমি মাফিয়া, জমি দখল হচ্ছে, বিক্রি হচ্ছে আস্তে আস্তে। আপনার কাছে আমি শুনলাম, তদন্ত করে দেখব, যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতে বরদাস্ত করা হবে না, আইন মোতাবেক ব্যবস্থা করা হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। কেন না খাতায় কলমে একটা সরকারি জমি, সেখানে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে যায় পুরসভা, আর তখনই বাধার সম্মুখীন হতে হয় পুরসভাকে। কিন্তু কেন বাধার সম্মুখীন হতে হলো? ভুয়ো নথি দেখিয়ে সরকারি জমি হাতানোর চেষ্টা। হ্যাঁ, এই যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটাই সেই জমি যেখানে খাতায় কলমে সরকারি জমি, যখন পুরসভা সেখানে স্বাস্থ্য কেন্দ্র করতে যায় তখন বাধা দেওয়া হয়। কারা বাধা দিল, কেন বাধা দিল, এই দালাল চক্র কারা, আরো ডিটেলে বিষয়ে অর্পণ জানাতে পারবে। অর্পণ, এটা কিভাবে সম্ভব যেখানে সরকারি জমি সেখানে দালাল চক্র কিভাবে এই কাজ বলছে, কিভাবে বলছে যে এটা সরকারি জমি নয়? দেখো, এই যে দালাল চক্রে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে যে বেশ কিছু এলাকার স্থানীয় দালাল এখানে কাজ করছে, মূলত এই জমি সরকারি জমি হাতানোর চেষ্টা করেছে। কারণ এই যে সরকারি জমি রয়েছে সেই জমির উপর একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা এবং বারবার কিন্তু পুরসভাকে বাধার মুখে পড়তে হয়। কারণ এই যে দালাল চক্র যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই দালাল চক্র তারা ভুয়ো নথি এসে সেই জমি নিজেদের মালিকানাধীন তারা দাবি রাখেন। এরপরেই কিন্তু পুরসভার তরফ থেকে যখন ভূমি রাজস্ব দপ্তরের কাছে চিঠি করে জানতে চাওয়া হয়, জমির তথ্য জানা হয়, সেই সময় কিন্তু দেখা যায় যে এই জমিটি একেবারেই সম্পূর্ণ সরকারি জমি এবং তারপরেই কিন্তু পুরসভার তরফ থেকে যে দালাল চক্র যারা বিক্রি করার চক্রান্ত করছিল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। বেশ, পাড়ারও কিছু দালাল এসেছিল, বললো যে এটা আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, কিন্তু আমরা বললাম না, এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানের নিয়ে আমরা লড়ছি। আরো এখন আমাদের যখন ওরা কাগজ দেখালো তখন সার্ভে হলো, দিয়ে দেখলেন যে এটা সরকারি জায়গায় আছে। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। সরকারি জমিতে দালাল চক্র এসে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেহেতু চিঠি করেছি বিএলআরও স্যারকে এবং বিএলআরও স্যার যথারীতি আমাদেরকে রিপোর্ট দিয়েছেন
রিপোর্ট ম্যাপ সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার চক্রান্ত ছাড়া কি বলবেন, এটা বিক্রি করার জন্যই এটা করেছেন। এবং যেসব দাগ নাম্বারগুলো দেখলাম সেখানে মোটামুটি যেটা আমাদের ভেস্টেড ল্যান্ড আর যেটা ওনারা দেখাচ্ছেন তার সাথে কোনো সম্পর্কই নেই। আর যেটা আমরা মানে হেলথ সেন্টার করব সেটা কিন্তু সরকার